আজকে আমি সামাজিক জীবন গঠনের তৃতীয় উপাদান সামাজিক কাঠামোর প্রভাব সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা শুরু করার আগে একটু ভূমিকা দিয়ে কথাটা বলতে চাই। আমি সবসময় একটা কথা বলি, রবীন্দ্রনাথ যদি এখন জন্ম নিতেন তাহলে হয়তো তিনি গোরা লিখতে পারতেন না, তিনি ঘরে বাইরে লিখতে পারতেন না। কী কারণ? কারণ রবীন্দ্রনাথ যখন জন্মেছিলেন তখনকার সমাজ, অর্থনীতি, সংস্কৃতি তার মনন এবং চিন্তার কাঠামোটা গঠন করেছিল। কোনো মানুষ তার জন্ম এবং মৃত্যুর আগ পর্যন্ত যে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার অধীনে তার বয়োবৃদ্ধি হয়, সামাজিকীকরণ হয়, সেই বয়োবৃদ্ধি এবং সামাজিকীকরণের ফলে তার চিন্তার কাঠামোটা ওই সমাজের সংস্কৃতির, অর্থনীতির প্রভাব মারাত্মকভাবে লক্ষণীয় এবং তার চিন্তার প্রকাশে তার প্রভাব থাকে। রবীন্দ্রনাথ এখন জন্ম নিলে হয়তো গোরার চেয়েও ভালো কিছু লিখতে পারতেন, হয়তো আরও মহৎ কিছু লিখতেন, কিন্তু গোরা লিখতে পারতেন না, কারণ সে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা এখন নেই। সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা অন্যভাবে যদি বলি, সামাজিক কাঠামো নেই, সেই জন্য তিনি গোরা লিখতে পারতেন না। আসলে মানুষের সামাজিক কাঠামো প্রতিটা মানুষের, গোষ্ঠীবদ্ধ মানুষের, দলবদ্ধ মানুষের চিন্তা, চেতনার, ধ্যান ধারণার কাঠামোটাকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য কোনো বিখ্যাত ব্যক্তি যখন মারা যান তখন তার জন্ম এবং মৃত্যুর সালটাকে উল্লেখ করা হয়, কারণ তার চিন্তা, তার প্রকাশিত প্রবন্ধ, গল্প, উপন্যাসকে পাঠ করে আমরা ওই সমাজ অর্থনীতি সম্পর্কে একটা ধারণা পাই, ওই সময়টা সম্পর্কে, কারণ তার জন্ম এবং মৃত্যুর কালটাকে আমরা জানতে পারি। তখনকার সমাজ বিন্যাসটাকে, পেশাগত বিন্যাসটাকে, স্তর বিন্যাসটাকে আমরা জানতে পারি, অর্থাৎ সমাজ কাঠামোকে জানতে পারি। সেই জন্য সমাজ কাঠামোর পাঠ বা সমাজ কাঠামোর পাঠ সমাজ বিজ্ঞানে এক বিশেষভাবে প্রণিধানযোগ্য, এবং সমাজ কাঠামো না জানলে আমাদের সামাজিক জীবনে তার কী প্রভাব সেটা সম্পর্কে জানা যাবে না। সামাজিক কাঠামোটা কী? আমি এর আগেও সামাজিক কাঠামো, সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয় এই বিষয়ে আলোচনায় বিশেষভাবে উল্লেখ করেছি। আজকে তারপরেও আমি সংক্ষেপে সেই বিষয়টা একটু উল্লেখ করব। সমাজ কাঠামো হচ্ছে দেহের মতো। আমাদের দেহ যেমন, তার নার্ভাস সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, তার ডাইজেস্টিভ সিস্টেম আছে, তার ব্লাড সার্কুলেটরি সিস্টেম আছে এবং তার রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে। এই সিস্টেমগুলোর পারস্পরিক সম্পর্ক হচ্ছে আমাদের দেহ। সুতরাং আমাদের দেহ একটা কাঠামো, সেই কাঠামোর অংশ বা উপাদানগুলো হচ্ছে যা উল্লেখ করলাম কিছুক্ষণ আগেই। প্রতিটা সাবসিস্টেম, উপাদান যদি তার ফাংশনটা নিয়মিতভাবে করে তাহলে বডি বা দেহটা সুস্থ থাকে। আমাদের সমাজও তাই। সমাজে আছে ইকোনমিক সিস্টেম বা ইকোনমিক ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, রিক্রিয়েশনাল ইনস্টিটিউশন এবং আমাদের রিলিজিয়াস ইনস্টিটিউশনস। সমাজে এই পাঁচটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান হচ্ছে প্রধান মৌলিক প্রতিষ্ঠান। এদের সম্পর্কই হচ্ছে সমাজ কাঠামো। কারণ একটি প্রতিষ্ঠান যদি পরিবর্তন হয় তখন অন্যান্য প্রতিষ্ঠানে তার প্রভাব পড়ে, এবং পরবর্তীকালে দেখা যায় সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিবর্তন হয়ে গেছে, এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো যখন পরিবর্তন হয়ে যায় তখন সেই পরিবর্তনকে আমরা বলি সামাজিক পরিবর্তন। এই যে রবীন্দ্রনাথের কথা বললাম, শুরু করলাম, রবীন্দ্রনাথ যে রচনাগুলো লিখেছেন সেই রচনাগুলো কি শুধুমাত্র সামাজিক কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত? হ্যাঁ, তার পাত্রপাত্রীগুলো সামাজিক কাঠামো দ্বারা নিয়ন্ত্রিত। পাত্রপাত্রীর মূল্যবোধ দেখে, তাদের আচার আচরণ দেখে আমি সমাজ কাঠামো সম্পর্কে, সমাজ অর্থনীতি সম্পর্কে জানতে পারি। যেমন একটি মানুষ, আমরা বলি বাংলা সাহিত্যে বা গল্প উপন্যাসে বলি নায়ক। নায়ককে, নায়ক হচ্ছেন যিনি সমাজের আইন কানুন, রীতিনীতি, মূল্যবোধ মেনে চলেন। খলনায়ককে,
যিনি সমাজের আইন কানুন মানেন না। আমরা বাংলা সাহিত্যে, বাংলা সিনেমার মধ্যে নায়কদের দেখি তারা মদ পান করেন না। কেন? বাংলা সমাজে, বাংলাদেশের সমাজে আমাদের মদ নিষিদ্ধ। কিন্তু ইংরেজি ছবিতে, ইংরেজি উপন্যাসে দেখি পারিবারিকভাবে তারা মদ পান করেন। কেন? সেখানে সেটা নিষিদ্ধ নয়। সুতরাং আমাদের সমাজে যারা নায়ক গল্পের, উপন্যাসের, সিনেমার, তারা মদ পান করেন না। কারণ সমাজের আইন কানুন রীতিনীতির সঙ্গে তারা খাপ খাইয়ে চলেন। তারা সামাজিক, অর্থাৎ সমাজ কাঠামো সঙ্গে তারা খাপ খাইয়ে চলেন। আমাদের সমাজ কাঠামো যখন বলি, প্রধান প্রধান দল এবং প্রতিষ্ঠানের সম্পর্কই বুঝি না। শুধু তাই নয়, আমরা যে মূল্যবোধের কথা বললাম, আমাদের ধর্মে নিষিদ্ধ হচ্ছে মদ পান করা, সেজন্য মদ পান করছে না। এবং এইগুলো হচ্ছে তার নির্দিষ্ট এস্টাবলিশড কতগুলো ফাংশন আছে। যার এস্টাবলিশড ফাংশন আছে সেটাই হচ্ছে প্রতিষ্ঠান। ধর্ম একটি প্রতিষ্ঠান, মূল্যবোধ একটি প্রতিষ্ঠান, একটি বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান, কার নির্দিষ্ট ফাংশন আছে। একটি বিশ্ববিদ্যালয় আপনাকে খেলার সুযোগ না দিতে পারে, কিংবা নাটক বা গান বাজনার যে বিনোদনের সুযোগ না দিতে পারে, কিন্তু তাকে শিক্ষা দিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা প্রদানের জন্য। সুতরাং তার এস্টাবলিশড ফাংশন এটা, সেই জন্য বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান। রিলিজিয়ন একটা প্রতিষ্ঠান, কারণ রিলিজিয়নের এস্টাবলিশড ফাংশন আছে। আপনাকে রিলিজিয়নের যে নির্দেশ আছে সেগুলো মেনে চলতে হবে, এবং মেনে এই যে ফাংশন, নির্দিষ্ট ফাংশন, এস্টাবলিশড ফাংশন আছে। যেমন আপনি নামাজ না পড়তে পারেন, আপনি রোজা না রাখতে পারেন যদি মুসলমান হয়ে থাকেন, কিন্তু আপনি যখন বিয়ে করবেন শরিয়া অনুযায়ী, শরিয়া ল ফলো করে কিন্তু আপনাকে বিয়ে করতে হবে, তার একটা এস্টাবলিশড ফাংশন আছে। আপনি যখন আপনার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হবেন, তখন শরিয়া ল অনুযায়ী উত্তরাধিকারী নির্বাচন হবে। কতটুকু অংশ আপনি পাবেন তার সম্পদের, সেটা উল্লেখ করা আছে। অর্থাৎ তার এস্টাবলিশড একটা ফাংশন আছে। তাহলে কি হচ্ছে? রিলিজিয়ন আমার আপনার সবার জীবনের একটা ভূমিকা নির্ধারণ করে, আমাদের ওয়ে অফ লাইফকে ডিটারমিন করছে, সোশ্যাল লাইফকে ডিটারমিন করছে। সুতরাং রিলিজিয়ন একটা প্রতিষ্ঠান, তার ভূমিকা আছে। কিন্তু এইভাবে আমরা যদি দেখি, বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান, তার ভূমিকা আছে। একটা ব্যাংক একটা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান। কি করে? আমানত নেয়, সঞ্চয় করে এবং ঋণ দেয়। বিভিন্ন শিল্প উদ্যোক্তাদের ঋণ দেয়। শিল্প উদ্যোক্তাদের যদি ঋণ না দিত, তাহলে শিল্পায়ন হতো না। সুতরাং এস্টাবলিশড ফাংশন আছে ব্যাংকের, এবং এস্টাবলিশড ফাংশনটা সে পারফর্ম করে বলেই সামাজিক অর্থনৈতিক উন্নয়নটা হয়। সুতরাং আমাদের ব্যাংক একটা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান। ব্যাপকভাবে যদি বলি, প্রশস্ত অর্থে যদি বলি, তাহলে এটা একটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সম্পর্ক হচ্ছে সমাজ কাঠামো, যেটা আমাদের সামাজিক জীবনকে নির্ধারণ করে। আমি কিছুক্ষণ আগে বললাম। আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন এই ধরনের আরও প্রতিষ্ঠান আছে। যেমন আমাদের স্টক এক্সচেঞ্জ। আমরা সামন্ত অর্থ ব্যবস্থায়, আমরা 500-600 বছর আগে থেকে ইউরোপে কোনো স্টক এক্সচেঞ্জ ছিল না। পুঁজিবাদ আসবার সঙ্গে সঙ্গে স্টক এক্সচেঞ্জ আসলো। পুঁজিবাদের আগে কিন্তু স্টক এক্সচেঞ্জ ছিল না। এখন যদি স্টক এক্সচেঞ্জগুলো বন্ধ হয়ে যায়, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট বলি আমরা, বন্ধ হয়ে যায়, তাহলে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কিন্তু মুখ থুবড়ে পড়বে। স্টক মার্কেট কী করে? মানি মার্কেট। আপনি একটি কোম্পানি প্রতিষ্ঠা করবার জন্য তার শেয়ার বিক্রয় করা দরকার, কারণ একজনের পক্ষে সম্পূর্ণ টাকা ইনভেস্ট করা সম্ভব হয় না। এটা তার কোনো বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং সে পাবলিক শেয়ার বা প্রাইভেট 5 থেকে 50 জন মিলে একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে পারে, এবং যখন টাকা লিকুইডেশনের প্রয়োজন হয় শেয়ারটা বিক্রি করে আমার ক্যাশ টাকার, তখন যাতে মানি মার্কেটে যে সে সেল করতে পারে। অর্থনৈতিক উন্নয়নের জন্যে, আর্থিক নিশ্চয়তার জন্যে মানি মার্কেট, স্টক এক্সচেঞ্জ। এখন স্টক এক্সচেঞ্জ ছাড়া কোনো সোসাইটি, ক্যাপিটালিস্টিক সোসাইটি, মডার্ন সোসাইটি ডেভেলপমেন্ট আশা করতে পারে না। এই যে প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, তার একটা এস্টাবলিশড ফাংশন আছে। এটা আগে ছিল না। আগে কখন ছিল না? সামন্ত ব্যবস্থা ছিল না। সামন্ত ব্যবস্থায় কেন ছিল না? সামন্ত ব্যবস্থা অর্থনীতি ছিল আলাদা, সমাজ কাঠামো ছিল আলাদা, আর পুঁজিবাদের সমাজ কাঠামো হচ্ছে আলাদা। সুতরাং সমাজ কাঠামো না বুঝলে কেন স্টক এক্সচেঞ্জের উদ্ভব হলো, তার ফাংশন কী, এই প্রতিষ্ঠান কেন আমাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার, সেটি বোঝা যাবে না। সুতরাং আমাদের সমাজ কাঠামোটাকে বুঝতে হবে। একটা কথা বলি,
এই যে অর্থনৈতিক প্রতিষ্ঠানের কথা বললাম, সামাজিক প্রতিষ্ঠানের বা এডুকেশন ইনস্টিটিউশনের কথা বললাম, এই ধরনের আরও প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কটাই হচ্ছে সমাজ কাঠামো। একটা প্রতিষ্ঠান যখন বদলে যায় তখন অন্যান্য প্রতিষ্ঠানের উপরে তার ইম্প্যাক্ট হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় সমস্ত প্রতিষ্ঠানগুলোও বদলে গেছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যখন বদলে যায় তখনই আমরা বলি সামাজিক পরিবর্তন। একটা উদাহরণ দিয়ে বলি, ইউরোপে শিল্প বিপ্লবের আগে, পুঁজিবাদের উদ্ভবের আগে, ফরাসি বিপ্লবের আগে যে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা ছিল, যে সমাজ কাঠামো ছিল, সেটা ছিল সামন্তবাদ। সামন্তবাদটাকে আমরা বলি ভূমিদাস প্রথা। কীরকম? আমরা এর আগে দেখেছি দাস প্রথা ছিল। দাস প্রথা কেমন ছিল? দাস মালিক এবং দাসটা ছিল দাস মালিকদের ব্যক্তিগত সম্পত্তি। দাস মালিকরা যদি দাসদেরকে হত্যা করতো, কারো কিছু বলবার ছিল না, কারণ সেটা আইনিভাবে বৈধ ছিল। ওই ধরনের একটা সমাজ কাঠামো ছিল যেটা তাকে বৈধ করেছিল। দাসটা ব্যক্তিগত সম্পত্তি ছিল, মেরে ফেললেও কিছু করবার ছিল না। এবং শুধু তাই নয়, তখনকার বিনোদন ব্যবস্থা ছিল নোবেলসদের, যারা নোবেলস ছিল, তাদের অভিজাত যারা, তাদের বিনোদনের উপায় ছিল দুই দাসকে লড়াই করতে লাগিয়ে দেওয়া হতো, তারা এটা উপভোগ করতো। অথবা একটা সিংহের খাঁচার মধ্যে ছেড়ে দিত দাসকে, সিংহ তাকে মেরে ফেলতো, সেটা দিকে তারা উপভোগ করতো। এই ধরনের বিনোদন প্রথা ছিল। ওইটা দাস ব্যবস্থার অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থার চরিত্রের অংশ ছিল। যখন ভূমিদাস প্রথা আসে তখন দাস ব্যবস্থা আর নাই, আসলো ভূমিদাস ব্যবস্থা। কি? যে কোনো ব্যক্তির একটা বিশাল খামার আছে, জমি আছে, সেই জমিতে 15 জন, মনে করি 15 জন ভূমিদাস সেখানে কাজ করে। ভূমির সঙ্গে দাস, সে মালিকের দাস নয়, ভূমির সঙ্গে তার জীবন বাঁধা। তার ছেলে মেয়ে যদি হয়, তাদেরও সেই ভূমিতে আজীবন কাজ করতে হবে। যদি তারা কখনো পালিয়ে যায়, রাজা তাদেরকে ধরে নিয়ে আসে, সেই জমিতে আবার কাজ করতে বাধ্য করতো। হ্যাঁ, এই ধরনের একটা ব্যবস্থা আমরা বলি ভূমিদাস প্রথা। এবং এই ভূমিদাস প্রথাকে লক্ষ্য করে হয়তো জ্যাক রুসো বলেছিলেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। মানুষ জন্মায় স্বাধীনভাবে, কিন্তু সে সব সময় শৃঙ্খলিত হয়ে পড়ে। এই শৃঙ্খলা আসলে ভূমিদাস প্রথাকে উপলক্ষ করে হয়তো তিনি বলেছিলেন। তো সুতরাং এই ভূমিদাস প্রথা ছিল। এখন আমরা জানি এই ভূমিদাস প্রথা, যে ভূমির মালিক যারা, তারা ছিলেন ল্যান্ডলর্ড এবং রাজা ছিলেন ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি মনে করা হতো। এবং রাজা যা করেন ঈশ্বরের ইচ্ছায় করেন। সুতরাং রাজার বিরুদ্ধাচারণ করা, ঈশ্বরের বিরুদ্ধাচারণ করা, এই ধারণা তখন সমাজে ডমিনেন্ট একটা বিলিফ ছিল। সুতরাং কেউ সাধারণত রাজার বিরুদ্ধাচারণ করতেন না। এই ধরনের একটা সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা ছিল। তো আমরা দেখলাম যে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো। লর্ড ক্লাইভের কথা আমরা জানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা জানি ডুপ্লের মাধ্যমে। তারপর নেদারল্যান্ডের ডাচরা করেছিল। এরা সবাই করলো কি, ইন্ডিয়াকে এক্সপ্লোর করতে আসলো, কারণ ইন্ডিয়া একটা সম্পদশালী দেশ। এবং পথের মধ্যে তারা যখন সেল করলো, বাণিজ্য তৈরি নিয়ে তারা সমুদ্রে পথ দিয়ে ভারতে আসবার চেষ্টা করলো, পথের লুণ্ঠনের মধ্য দিয়ে, ডাকাতির মধ্য দিয়ে, রবারের মধ্য দিয়ে তারা বিশাল সম্পত্তির মালিক হলো। শুধু তাই নয়, ভারতের লুণ্ঠনের মধ্য দিয়ে, রিসোর্স ট্রান্সফারের মধ্য দিয়ে এই একটা মার্চেন্ট ক্লাস তৈরি হলো। এই মার্চেন্ট ক্লাস তৈরি হওয়ার পরে সেই সময় ইংল্যান্ডে আমরা দেখলাম জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করলো এবং শিল্প কারখানা তৈরি হতে শুরু করলো। আগে হাত দিয়ে কাপড় বুনতে হতো, এখন মেশিন দিয়ে অল্প শ্রমিক কাজে লাগিয়ে হয়তো আরও বিশাল উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে। এইরকম একটা সামাজিক অবস্থা যখন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিল, তখন এই মার্চেন্ট ক্লাস তারা ইন্ডাস্ট্রিগুলো কিনতে শুরু করলো। কিন্তু ইন্ডাস্ট্রি কিনলে তো সম্ভব না, কারণ এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে শ্রমিক কই? শ্রমশক্তিতে সব ভূমির সঙ্গে বাঁধা, শ্রমিক তো সব ভূমির সঙ্গে তাদের জীবন বাঁধা। কারণ এই শ্রমিকের জীবন যে ভূমির সঙ্গে বাঁধা, এর থেকে মুক্ত করতে না পারলে কখনোই আপনি শ্রমিকের যোগান পাবেন না, শ্রমশক্তির যোগান পাবেন না, যা কাজে লাগিয়ে আপনি কারখানাকে সচল রাখতে পারেন, উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখতে পারেন। সুতরাং তখন দেখা দিল এই মার্চেন্ট ক্লাসের পক্ষে, এই নয়া পুঁজিপতি ব্যবস্থা তৈরি করার পক্ষে যারা ছিলেন, হাওয়ার্ডস লক থেকে শুরু করে তারা বলতে শুরু করলেন রাজা ঈশ্বরের প্রেরিত প্রতিনিধি। তা ঠিক নয়।
আসলে বাস্তব কথাটা হচ্ছে যে আমরা চুক্তি করে রাজা বানিয়েছি, তিনি যদি আমাদের স্বার্থের বিরুদ্ধে যান তাহলে তাকে পরিবর্তন করবার ক্ষমতা থাকতে হবে। সেটা শান্তিপূর্ণ উপায়ে আমরা করবার চেষ্টা করব, পার্লামেন্টের মধ্য দিয়ে, ভোটাধিকারের মধ্য দিয়ে। ইউনিভার্সাল সাফ্রেজের বা সার্বজনীন ভোটাধিকারের কনসেপ্টটা তখনই আসে, তার আগে সামন্ত ব্যবস্থা ছিল না। কেন? বিকজ সোশ্যাল ইনস্টিটিউশনস আর ওয়ার গেটিং চেঞ্জেস। ওই সময় সোশ্যাল সিস্টেমটা পরিবর্তন হচ্ছে, অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিবর্তন হচ্ছে, এই জন্য এই নতুন ধারণাগুলো আসলো। এবং দেখা গেলো একসময় যে ভূমিদাসরা এতে উদ্বুদ্ধ হলো, এবং একটা সময় ফ্রান্সে দেখলাম ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে সামন্ত ব্যবস্থা উৎখাত হলো, এবং ইংল্যান্ডের ক্ষেত্রে দেখলাম যে রাজা বা রানী তার ক্ষমতাকে খর্ব করে শুধুমাত্র নামমাত্র অবস্থায় আছেন এখন, শুধুমাত্র কোনো বিলে তিনি সই করতে পারেন, আর বাকি ক্ষমতা সমস্ত পার্লামেন্টের হাতে চলে গেল। হাউস অফ কমন্স তৈরি হলো, তাদের থেকে মন্ত্রিসভা ক্যাবিনেট তৈরি হতে শুরু করলো, একটা কনস্টিটিউশনাল মোনার্কি আমরা দেখতে পেলাম। তাহলে দেখুন, ইংল্যান্ডে একটা সমাজ ছিল দাস ব্যবস্থা, সেটা ভেঙে গেল, আসলো কনস্টিটিউশনাল মোনার্কি বা ডেমোক্রেটিক বা ক্যাপিটালিজম। কেন আসলো? কারণ অর্থনৈতিক প্রতিষ্ঠান চেঞ্জ হয়ে যাচ্ছে। যে অর্থনৈতিক প্রতিষ্ঠান চেঞ্জ হচ্ছে, তখন দেখলাম যে অন্যান্য প্রতিষ্ঠানের উপর তার প্রভাব পড়লো, এবং সেই প্রতিষ্ঠানগুলো চেঞ্জ হলো। যেমন যখন সামন্ত ব্যবস্থা, সামন্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিবর্তন হলে পুঁজিবাদী ওই পুঁজিবাদী ব্যবস্থা পতন শুরু হলো, যে অর্থাৎ মার্কেট ইকোনমি অথবা লেসে ফেয়ার ইকোনমি যেটাকে বলা হয়, মুক্তবাজার। আমার টাকা আছে, আমি যেখানে ইচ্ছা সেখানে আমি ইনভেস্ট করব, রাষ্ট্র আমার অর্থনৈতিক জীবনে কখনো নিয়ন্ত্রণ করবে না, এই ধরনের মতবাদ তৈরি হলো। কখন? পুঁজিবাদ আসার সঙ্গে, অর্থাৎ সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে। সুতরাং সমাজ কাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ কাঠামোর একটা বিশাল ভূমিকা কিন্তু এখানে আমরা লক্ষ্য করি। সুতরাং তাই নয়, শুধু যখন পুঁজিবাদ আসলো, মার্কেট ইকোনমি আসলো, তখন দেখলাম আমরা যে পলিটিক্যাল ইনস্টিটিউশনে একটা পরিবর্তন হলো। আগে ছিল মোনার্কি, এখন আসলো গণতন্ত্র, কনসেপ্ট অফ ডেমোক্রেসি। শুধু তাই নয়, আগে বিশ্বাস ছিল রাষ্ট্র ঈশ্বরের তৈরি, এখন বিশ্বাস করি রাষ্ট্র হচ্ছে চুক্তির মধ্য দিয়ে তৈরি হচ্ছে। এখন কেউ বিশ্বাস করেন না রাজা ঈশ্বরের প্রতিনিধি, ইংল্যান্ডের রানী ঈশ্বরের প্রতিনিধি, এখন কোনো ব্যক্তি বিশ্বাস করেন না। কারণ কি? কারণ সমাজ কাঠামো চেঞ্জ হয়ে গেছে, আমাদের সোশ্যাল লাইফ চেঞ্জ হয়ে গেছে, আমাদের বিশ্বাস চেঞ্জ হয়ে গেছে, আমাদের ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র এই কারণে, সামাজিক কাঠামোর পরিবর্তনের কারণে, অন্য কোনো কারণে না। সেই কারণে পরিবর্তন হয়েছে। আমরা এভাবেই দেখি। যদি আমরা বিনোদনের কথা বলি, যেমন বিনোদনের একটা উৎস ছিল আমাদের, যেমন আমি ইংল্যান্ডের কথা বলছিলাম, ইংল্যান্ডের কথাই বলি। বিনোদনটা ছিল শুধুমাত্র, আমরা জানি বিনোদন আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা যে ঘুম যাই সেটাও কিন্তু বিনোদনের অংশ, আমরা রেস্ট করি, সকালে উঠে শক্তি পাই, এবং আমাদের বিনোদনের আরও উৎস হচ্ছে নাচ, গান, গল্প, উপন্যাস পড়া, সিনেমা দেখা ইত্যাদি। এই বিনোদনটাও কিন্তু আস্তে আস্তে দেখা গেল সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসায় পরিণত হয়েছে। হ্যাঁ, এগুলো ব্যবসার অংশ হিসেবে পরিণত হয়েছে। যেমন ক্রিকেটের কথা বলি, ক্রিকেট একসময় ইংল্যান্ডে খেলা হতো, অভিজাতরা খেলতেন আসলে রোদ পোহানোর জন্য, 7 দিন 8 দিন শীতপ্রধান দেশ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা খেলতেন। পরে এটাকে টেস্ট ম্যাচে রূপান্তরিত করা হলো। এরপরে দেখা গেল যে এরপরে আমরা দেখলাম T20, ওয়ান ডে ইন্টারন্যাশনাল, তারপরে T20, এখন বিপিএল বা আইপিএল ইত্যাদি আমরা দেখছি। এগুলো হচ্ছে all these have become business, sort of business. কেন বিজনেস? কারণ যারা এখন ক্রিকেট খেলা দেখছেন তারা পয়সা দিয়ে দেখছেন, টাকা খরচ করছেন, যারা আয়োজন করছেন তারা মুনাফা করছেন, যারা টেলিভিশনে দেখছেন তারাও ব্যবসা করছেন, এতে বিজ্ঞাপন আছে, যিনি খেলছেন তিনি একটা মাসোয়ারা পাচ্ছেন, এতে জুয়ারিরাও পর্যন্ত জুয়া খেলছেন। ফলে এই ধরনের ক্রিকেট একটা বিনোদনে একটা বিশাল ইন্ডাস্ট্রি পরিণত হয়েছে। আমরা বলিউড হলিউডের কথা বলি, এগুলো বিনোদন ইন্ডাস্ট্রি, বিলিয়নস অফ ডলার্স এখানে বিজনেস হচ্ছে। সুতরাং বিনোদনটা বিজনেস হচ্ছে কখন? যখন ক্যাপিটালিজম ফ্লারিশ করেছে। সামন্ত ব্যবস্থায় বিনোদনের এই ধরনের ব্যবসা ছিল না, সামন্ত ব্যবস্থায় ইন্ডাস্ট্রি হয় নাই বিনোদন কখনো, সামন্ত ব্যবস্থায় কখনো বিনোদন ইন্ডাস্ট্রি হয়নি। কেন ইন্ডাস্ট্রি হয়েছে? বিকজ অফ দ্য চেঞ্জেস অফ দ্য সোশ্যাল সিস্টেমস বা সোশ্যাল স্ট্রাকচার। আরেকটা কথা বলি, যেমন ক্রিকেট একটা ইন্টারন্যাশনাল গেম, কাদের গেম? বলা হয় কলোনিয়াল গেম। কারা খেলে? ইংলিশরা, অস্ট্রেলিয়ানরা কারা? তারা ইংল্যান্ড থেকে গেছে মূলত, তারাও ইংরেজি ভাষী, তাদের আদিনিবাস কিন্তু ইংল্যান্ডেই অথবা স্কটল্যান্ডে বা গ্রেট ব্রিটেনে। তো কলোনাইজেশন হচ্ছে একটা সোশ্যাল ট্রান্সফরমেশন, আস্তে আস্তে গ্লোবালাইজেশনের একটা প্রাথমিক পদক্ষেপ। আস্তে আস্তে ইংরেজ
ভাষা আজকে আমরা ইংরেজি ভাষায় কথা বলি, যেসব যে এলাকায় তারা কলোনি স্টাবলিশ করেছে সেখানকার লোকেরা ইংরেজিতে কথা বলে। কেন? বিকজ তারা কলোনাইজড হয়েছিল ইংরেজদের দ্বারা। তাহলে তার অর্থটা কী? ক্যাপিটালিজম যদি না আসতো, কলোনাইজেশন যদি না হতো, তাহলে আমরা চিন্তা চেতনা ধ্যান ধারণায় কিন্তু কখনোই ইংরেজিতে কথা বলতাম না। চিন্তা চেতনা ধ্যান ধারণা, আমরা যে জাতীয়তাবাদের কথা বলি, ডেমোক্রেসির কথা বলি, এগুলো আমরা পেতাম না। শুধু তাই নেই, আরেকটা কথা বলে সোশ্যাল স্ট্রাকচার কীভাবে ন্যাশনাল স্টেটস তৈরি করে। আপনারা জানেন যে সামন্ত ব্যবস্থা কিন্তু ন্যাশনাল স্টেটস, জাতিরাষ্ট্র ছিল না। আমরা দেখি যে যেমন ভারতে বাবুরিশ ছিলেন, দখল করেছেন এবং ভারতীয় হয়ে গেছেন, ভারতকে শাসন করেছেন। মোগলরা করেছে, তার আগে সুলতানরা করেছেন। এই যে ভারত শাসন করেছেন, এখন কি তারা পারবেন? কেউ ভারত থেকে বাইরে বা ভারতে আসতে গেলে তাকে পাসপোর্ট নিয়ে আসতে হবে, ভিসা নিয়ে আসতে হবে। কখন? নেশন স্টেটস তৈরি হওয়ার পরে। এই যে ভারত একটা নেশন স্টেট, এটা তৈরি করেছে কারা? ইউরোপের বা ব্রিটিশদের যে কলোনাইজেশন, তারা যে কলোনাইজ করেছে আমাদেরকে, তার ফলে কিন্তু ভারত একটা নেশন স্টেটস তৈরি হয়েছে। আজকে সারা পৃথিবীতে যে জনসংখ্যার সমস্যা, আমরা বলি জনসংখ্যা একটা বড় সমস্যা, কারণ জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আসলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে এই জন্য, জনসংখ্যার গ্রোথ রেট বেশি সেজন্য না। তার চেয়ে মৌলিক প্রশ্নটা হচ্ছে নেশন স্টেটস রেসপন্সিবল হচ্ছে নেশন স্টেটস। কেন নেশন স্টেটস? কারণ নেশন স্টেটস তৈরি হওয়াতে আমরা দেখেছি যে সারা পৃথিবীর মানুষগুলো একটা বিশেষ এলাকায় জড়াজড়ি করে আছে। যেমন যে আপনি যদি মানচিত্রের দিকে দেখেন, চায়নাতে এবং বিশেষ করে হংকং থেকে শুরু করে ভারত, ইন্দোনেশিয়া, এইসব এলাকাতে, অর্থাৎ নিরক্ষরীয় অঞ্চলের দেশগুলোতে প্রায় দেখা যাচ্ছে জনসংখ্যা বেশি, কিন্তু সাইবেরিয়াতে মানুষ নেই। আপনি দেখবেন অস্ট্রেলিয়ার কিছু সিটি ছাড়া বাকি পুরো অস্ট্রেলিয়া বিরান ভূমি। আমরা দেখি দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকা যেখানে, সেখানেও মানুষ নেই। আর্জেন্টিনার একটা বিশাল অংশ বিরান। এইভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, কানাডার উত্তরাংশে বিরান ভূমি, আলাস্কাতে মানুষ নেই, যদিও সেখানে সেখানকার বাস করবার মতো সে অবস্থা হয়তো নেই, কিন্তু সেখানেও মানুষ যদি সম্ভব হয় বাস করবার সুযোগ তৈরি করে দেওয়া হতো, তাহলে হয়তো সেখানেও মানুষ বাস করতে পারে। তো সুতরাং পপুলেশন প্রবলেম হচ্ছে প্রবলেমস অফ ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনটা যদি এমন হতো যে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো এলাকায় যায় বাস করতে পারে, আমি তো বিশ্বের নাগরিক, আমি বিশ্বের যে কোনো এলাকায় বাস করবার অধিকার আমাকে দিতে হবে, এটা আমার হিউম্যান রাইটস, এই বক্তব্য দিয়ে যদি কোনো সমাজ প্রতিষ্ঠিত হতো, তাহলে কিন্তু জনসংখ্যার সমস্যা হতো না। তাহলে জনসংখ্যার সমস্যা কেন? নেশন স্টেটসের জন্য। নেশন স্টেটস কার তৈরি? ক্যাপিটালিজমের আগে নেশন স্টেট ছিল না, শুধু জনসংখ্যার সমস্যাও ছিল না। আমরা বলি জনসংখ্যা বাড়ছে, জন্মহার আগের মতোই রয়ে গেছে, মৃত্যুহার কমে গেছে, সেজন্য সংখ্যা বাড়ছে বা পপুলেশন বুম হচ্ছে। আসলে এটাই একমাত্র কারণ নয়। যে কারণগুলো আছে সমাজ কাঠামোর বৃদ্ধি বা সমাজ কাঠামোর পরিবর্তনের সঙ্গে এই সমস্যার একটা যোগাযোগ আছে। এবার আসি আমরা যদি বলি যে সামাজিক কাঠামো কীভাবে মানুষের প্রতিষ্ঠান বা অন্যান্য দিকের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে। আমরা সবাই জানি যে আমাদের সমাজে এখনও অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো যদি অকার্যকর হয়ে যায়, সমাজের যে সিভিলাইজেশন যে কথাটা বলি, সেটা কিন্তু অল অফ এ সাডেন ইট উইল জাস্ট গেট কলাপসড। যেমন ধরেন আমাদের ব্যাংক আছে, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি আছে। যদি 7 দিন ধরে ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ থাকে, তাহলে কী হবে? হোয়াট উইল বি হ্যাপেন টু আওয়ার সোসাইটি? আমাদের ইকোনমিক সিস্টেম উইল জাস্ট গেট কলাপস করবে। হ্যাঁ, কিন্তু যদি আপনি প্যাসিফিক ওশানে মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া বহু দ্বীপপুঞ্জ আছে যেখানে আদিম বা প্রাচীন নৃতাত্ত্বিক গোষ্ঠী বাস করে, তাদের কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি নেই, তাদের কিন্তু ব্যাংক নাই। ইভেন দেন দে আর এবল টু কন্টিনিউ দেয়ার লাইভলিহুড অর ব্যাঙ্কিং সিস্টেম অথবা ইকোনমিক সিস্টেম ভেরি এফিশিয়েন্টলি। কীভাবে এটা সম্ভব? এটা সম্ভব এই জন্যে যে আপনি দেখতে হবে সোসাইটির স্ট্রাকচারটা। আমাদের সোসাইটিতে একজন লোক যদি মারা যায়, তার সন্তান সন্ততির দায়িত্ব কিন্তু সমাজ নেয় না। ফলে উই হ্যাভ এ ফিলিং অফ ইনসিকিউরিটি। টু মিট দ্য ডিমান্ড অফ দ্য ইনসিকিউরিটি, ইকোনমিক ইনস্টিটিউশন হিসেবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি ইমার্জ করেছে। এখানে আমাদের ব্যাংক যদি না থাকে, আমাদের বিজনেস ফ্লারিশ করবে না। আমাদের জনগণের টাকা পয়সার হেফাজত, আমানত যাতে সিকিউরড হয়, সেই জন্য ব্যাংকের দায়িত্ব আছে। যদি ক্যাপিটালিজম কখনো ফ্লারিশ করতো না, যদি আমাদের ব্যাংক না থাকতো, তাহলে
কিন্তু আপনি যদি ট্রাইবাল সেই প্যাসিফিক ওশানের সেই দ্বীপগুলোতে যান, আপনি দেখবেন সেখানে যে ও ছোটো ছোটো ক্ল্যান বা গোষ্ঠীবদ্ধ জীবন, সেখানে একজন লোক মারা গেলে তার স্ত্রী সন্তান সন্ততির দায়িত্ব কিন্তু পুরো ট্রাইব নেয়। সুতরাং দে ডু নট হ্যাভ এনি ফিলিং অফ ইনসিকিউরিটি। সুতরাং তাদের সেখানে ইন্স্যুরেন্স কোম্পানি ইমার্জ করে নাই, তাদের আন্তর্জাতিক বাণিজ্য করতে হয় না, তাদের সম্পদ সঞ্চয় করে ব্যাংকে রাখতে হয় না, কারণ তাদের সম্পদ সীমিত, তাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই, জয়েন্ট স্টক এক্সচেঞ্জ নাই, তাদের ব্যাংক নাই, কারণ ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই, আমানত গ্রহণের প্রয়োজন নাই। সুতরাং সমাজের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রয়োজন কী এবং তার মেটানোর জন্য কী কী প্রতিষ্ঠান কীভাবে ইমার্জ করছে এবং কাজ করছে, সেটার উপর নির্ভর করে সমাজ কাঠামো। আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে, রাজনৈতিক প্রতিষ্ঠান, তাদের সম্পর্কগুলোই হচ্ছে আমাদের সমাজ কাঠামো। ওদের সেখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের মতো নাই। সুতরাং এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের পার্থক্যটা হচ্ছে সমাজ কাঠামোর পার্থক্য। এবং সমাজ কাঠামোর পার্থক্য ভিন্ন ভিন্ন বলেই আমাদের এখানে ব্যাংক ইন্স্যুরেন্স ছাড়া আমরা চলতে পারি না, স্টক এক্সচেঞ্জ ছাড়া আমাদের ডেভেলপমেন্ট হয় না, ওদের কিন্তু সেটা প্রয়োজন নাই। কারণ কি? কারণ সামাজিক কাঠামো। সুতরাং সামাজিক কাঠামো একটা বড় অর্থনীতি, আমাদের অর্থনৈতিক জীবন, সামাজিক জীবনকে নিয়ন্ত্রণ করবার একটা উপায়। আমরা আমাদের সমাজে যদি দেখি, আমাদের গ্রামীণ সমাজে দেখি, আমরা জয়েন্ট ফ্যামিলি আছে, বাবা, চাচা, দাদা সবাই মিলে একই ছাদের নিচে অথবা একই বাড়িতে আমরা অবস্থান করি, বাস করি। এবং শুধু তাই নয়, একই চুলায় রান্না করা, একই ছাদের নিচে একই রান্নাঘরে রান্না করা খাবার আমরা সবাই শেয়ার করি। কিন্তু শহরে সেই ভাইরা যারা গ্রামের যৌথবদ্ধভাবে ছিলেন, তারা যখন শহরে আসেন, পাশাপাশি ফ্ল্যাটে থাকেন, কিন্তু একই চুলার রান্না তারা কি শেয়ার করেন না। তারা একই ছাদ, একই বাসা, একই শেল্টার তারা শেয়ার করেন না। কারণ কি? কারণ হচ্ছে ক্যাপিটাল নিউক্লিয়ার ফ্যামিলি। গ্রামে জয়েন্ট ফ্যামিলি আছে, শহরে নিউক্লিয়ার ফ্যামিলি। কারণ কি? কারণ হচ্ছে ডিফারেন্স অফ সোশ্যাল স্ট্রাকচার। গ্রাম যদি শহর হয়ে যায়, সেখানেও নিউক্লিয়ার ফ্যামিলি চলে আসবে। কারণ সমাজ কাঠামো, সমাজ কাঠামোর একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটাকে মিট করবার জন্য সোশ্যাল ইনস্টিটিউশনগুলো, মানুষের হিউম্যান রিলেশনশিপগুলো বদলে যায়, হিউম্যান রিলেশনশিপগুলো বদলে যাবে। এটাই বাস্তব। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। শুধু তাই নিয়ে আমরা এবার একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করি, কীভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি ইতিহাস, আমরা গবেষণার কথা বলি, সবসময় বলি যে গবেষণার মধ্য দিয়ে আমরা অতীতকে জানতে পারি। যেমন যে আমরা যদি গ্রিক বা রোমান সভ্যতা জানতে চাই, তাহলে আমাদের সেখানকার দলিল দস্তাবেজ দেখতে হবে, সেখানকার গল্প উপন্যাসগুলো দেখতে হবে। এবং সেগুলো দেখে, কারণ আমার পক্ষে জন্ম নিয়ে যে টাইম মেশিন দিয়ে পেছনে যাওয়া সম্ভব নয়, সুতরাং তাদের দলিল দস্তাবেজ, রেকর্ডগুলো ঘেঁটে আমাকে সিদ্ধান্তে পৌঁছতে হবে। শুধু তাই না, তাদের গল্প উপন্যাস যদি থাকে, তাদের যদি মহাকাব্য থাকে, সেগুলো পড়ে তখনকার সমাজ অর্থনীতি আমরা চরিত্র নির্ধারণ করতে পারি। কারণ আমি আগেই বলেছি, একটি মহাকাব্য, কবিতার, গল্প, উপন্যাসের যে পাত্রপাত্রী থাকে, সেগুলো ওই সমাজের চিন্তা চেতনা, ওই সমাজের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিকে প্রতিফলিত করে এবং ওই সমাজ সম্পর্কে জানতে পারি। আমরা জানি যে ইডিপাস, গ্রিক নাট্যকার, তার যে ইডিপাস ছিল, কিং ইডিপাসের মধ্যে কাহিনীটা হচ্ছে খুব সহজ, যে কিং ইডিপাসকে গণক বললেন, আপনার ছেলে আপনাকে হত্যা করবে এবং দেশের শাসনভার গ্রহণ করবে এবং আপনার স্ত্রীকে বিয়ে করবেন, অর্থাৎ তার মাকে বিয়ে করবে। রাজা তখন তাকে জল্লাদকে দিয়ে পাঠিয়ে দিল হত্যা করবার জন্যে। জল্লাদ হত্যা না করে পাশে ছেড়ে আসলো বনে জঙ্গলে। পাশের রাজ্যে সে আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করলো, পাশের রাজ্যের সেনাপতি হলো। তার পাশের রাজ্যে সে আক্রমণ করলো এক সময়, অর্থাৎ তার বাবার রাজ্য আক্রমণ করলো, পরাজিত করলো এবং তার স্ত্রীকে বিয়ে করলো। পরে যখন জানলো যে সে তার মাকে বিয়ে করেছে, তখন সে নিজের চোখকে অন্ধ করে দেয়। এই যে কাহিনীটা, এই কাহিনীটা কিন্তু পড়ে আমরা একটা সমাজ কাঠামো জানতে পারি। কীভাবে সমাজ কাঠামো জানতে পারি? কারণ দাস ব্যবস্থায় দাসদেরকে বোঝানো হতো, দেখো, ইউ হ্যাভ বিকাম স্লেভস, তোমরা স্লেভস হয়েছ, বিকজ তোমাদের ফেট হচ্ছে প্রিডেস্টিন্ড, পূর্ব নির্ধারিত। কে প্রিডেস্টিন করেছে? ঈশ্বর তোমাদের, গড তোমাদের প্রিডেস্টিন করে দিয়েছে। সুতরাং ইউ মে ট্রাই টু স্কেপ ফ্রম ইউর ফেট, বাট ইউ উইল নট বি এবল টু স্কেপ। তুমি ভাগ্যকে পরিবর্তন করবার জন্য চেষ্টা করতে পারো, কিন্তু কখনোই পারবে না, কারণ এটা প্রিডিটারমিন্ড, পূর্ব নির্ধারিত।
হ্যাঁ, এবং দাসটা যতদিন বিশ্বাস করেছে ততদিন বিদ্রোহ করে নাই। যখন তারা এই বিশ্বাস ভাঙতে শুরু করলো তখন স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ করেছিল এবং একটা সময় দেখলাম এই বিদ্রোহ করতে করতে শেষ পর্যন্ত দাস প্রথা দুর্বল হয়ে গেল এবং ভেঙে গেল, আসলো ভূমিদাস প্রথা বা ফিউডালিজম। এই যে স্লেভারি থেকে ফিউডালিজম আসা, এটাও সোশ্যাল সিস্টেমের পরিবর্তন, সোশ্যাল স্ট্রাকচারের পরিবর্তন। তাহলে দেখেন একটা যে কিং ইডিপাস, সেটা বর্ণনাটা কি আসলে সেখানে বলা হচ্ছে যে গণক যা বললেন, রাজা চেষ্টা করলেন তার ফেট থেকে স্কেপ করতে, ভাগ্য থেকে স্কেপ করতে, পলায়ন করতে, কিন্তু তিনি পারেন নাই। তার ভাগ্যে তাই হয়েছে যেটা গণক বলেছিলেন, ইউ মে ট্রাই টু স্কেপ ফ্রম ফেট বাট ইউ উইল নট বি এবল টু স্কেপ। তুমি সেই এলাকা সেই ভাগ্য থেকে মুক্ত হতে পারবে না। এই কথাটা একটা স্লেভ সোসাইটির সঙ্গে যায়, এটা খাপ খায় স্লেভ সোসাইটির সঙ্গে। স্লেভদেরকে বোঝানোর দরকার ছিল। সুতরাং এই ধরনের নাটকের মূল মেসেজটা সেভাবে বেরিয়ে আসে। তাহলে এই যে নাটকের মূল মেসেজ, এই মেসেজটা কিন্তু এখন আমরা কেউ বিশ্বাস করি না। এখন কোনো নাট্যকার সোফোক্লেসের মতো এই মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না। কেন? দ্য সোসাইটি হ্যাজ বিন চেঞ্জড। সমাজ কাঠামো পরিবর্তন হয়ে গেছে। এখন স্লেভারি নেই, এখন ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের মূল কথা হচ্ছে যে ফ্রি ম্যান, শ্রমশক্তি, শ্রমিক মুক্ত। সে ইচ্ছা করলে এই কারখানায় কাজ করতে পারে অথবা অন্য মালিকের কারখানায় কাজ করতে পারে, তার ফ্রিডম আছে। কিন্তু ফিউডালিজমে ফ্রিডম ছিল না। সে জমির সঙ্গে তার জীবন বাঁধা ছিল, সে জমি থেকে পালিয়ে যেতে পারতো না। তাহলে এই যে ফ্রিডম আছে, ফ্রিডম থাকাতে আমরা দেখছি সাহিত্যে, শিল্পে, কলায় কি মুক্তি, স্বাধীনতা, তারপরে কনজিউমারিজম ইত্যাদি ধারণাগুলো, তারপরে ওমেন ইমানসিপেশন, ওমেন লিবারেশন, এই কনসেপ্টগুলো আসতে পেরেছে। এই কনসেপ্টগুলো ফিউডালিজমে ছিল না। যখন সামন্তবাদ ছিল তখন ওমেন লিবারেশন ছিল না। যখন সামন্তবাদ ছিল তখন কনজিউমারিস্ট মুভমেন্ট ছিল না, কোনো ফ্রিডম মুভমেন্ট ছিল না। কখন আসছে? ক্যাপিটালিজম আসার পরে। কারণ ক্যাপিটাল লেসে ফেয়ার, মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি মানে কি? যে বাজারের শক্তির উপর নির্ধারণ করে দেওয়া। আমরা বাজারে যদি একটা পণ্যের চাহিদা থাকে, পুঁজিপতি এসে, পুঁজির মালিক বা উদ্যোক্তা সেখানে বিনিয়োগ করবে। কিন্তু যদি কোনো পণ্যের যদি চাহিদা না থাকে সেখানে বিনিয়োগ করবে না। তাহলে বাজারের একটা শক্তি আছে, সেই শক্তির উপর ছেড়ে দেওয়া। কোনো ব্যক্তির টাকা পয়সা আছে, তিনি তার ইচ্ছা মতো তিনি সেখানে বিনিয়োগ করতে পারবেন, রাষ্ট্র সেখানে খবরদারি করবে না। এই ধরনের মার্কেট ইকোনমি, অর্থাৎ বাজারের স্বাধীনতা দিতে হবে, বাজারের শক্তির স্বাধীনতা দিতে হবে। এই শক্তির স্বাধীনতা দিতে গেলে আপনার রাজনৈতিক স্বাধীনতা দরকার। রাজনৈতিক স্বাধীনতা যদি দিতে হয় তাহলে আপনাকে ডেমোক্রেসি লাগবে, আপনি রাজতন্ত্রের মধ্যে পারবেন না। সুতরাং কি হলো, আমরা দেখলাম মার্কেট লেসেফেয়ার যখন আসছে, যখন ক্যাপিটালিজম ইমার্জ করছে, আস্তে আস্তে হাঁটি পা করে এগুচ্ছে, তখনই কিন্তু ডেমোক্রেটিক মুভমেন্ট শুরু হলো এবং সামাজিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তন শুরু করলো। অর্থাৎ মার্কেট ইকোনমি চাই, পলিটিক্যাল ডেমোক্রেসি চাই, দুটো যখন একসাথে একটার পর একটা, তারপর বিনোদন আসলো, সেটাকে আমরা কী করলাম, বিজনেস করে ফেললাম। আমরা এডুকেশন হ্যাজ বিকাম এ কমোডিটি। তো এইভাবে দেখলাম যে একটা ইনস্টিটিউশন পরিবর্তন হলে অন্যান্য ইনস্টিটিউশন তার প্রভাব পড়ে এবং আস্তে আস্তে সমস্ত ইনস্টিটিউশনগুলো পরিবর্তিত হয়ে যায়। এইভাবেই তো তাহলে সমাজ কাঠামো কী করছে? আমাদের জীবনের একটা বড় নিয়ন্ত্রক, আমাদের সামাজিক জীবনের একটা বড় নিয়ন্ত্রক আমাদের এই সমাজ কাঠামো। শুধু তাই না, সমাজ কাঠামো কীভাবে নির্ধারিত হয় তার একটা কথা বলি। আমরা প্রথম এই এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের সমাজ কাঠামো হচ্ছে প্রধান দল এবং প্রতিষ্ঠানের সম্পর্ক এবং ভৌগোলিক অবস্থা কিন্তু আমাদের সমাজ কাঠামোকে নির্ধারণ করে। আমরা এখানে একটু আলোচনা করার চেষ্টা করি। ভারতবর্ষ, আপনারা জানেন যে ভারতবর্ষের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি প্রাচীনকাল থেকে ইউরোপের সমাজ, অর্থনীতি, রাজনীতি থেকে, সংস্কৃতি থেকে একটু পৃথক। ভারতবর্ষের সমাজ কেমন ছিল? ভারতের সমাজটাকে কার্ল মার্কস এবং অন্যান্য যা হামজা আলাভি এবং আমাদের প্রফেসর ডক্টর অনুপম সেন, তাঁরা বলছেন যে এটা ছিল এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, সেটা পাশ্চাত্য থেকে ভিন্ন। কেন ভিন্ন? কারণ এখানকার সমাজ দীর্ঘকাল ধরেই ব্রিটিশরা আসার আগ পর্যন্ত স্থবির নিশ্চল ছিল, কোনো পরিবর্তন হয়নি। অথচ পাশ্চাত্যে আমরা দেখি অ্যানশিয়েন্ট
কমিউনাল মোড অফ প্রোডাকশন, স্লেভারি, ফিউডালিজম, ক্যাপিটালিজম এবং পরবর্তীকালে 1917 সালে সমাজতান্ত্রিক বিপ্লবও আমরা দেখলাম, যদি সেটাকে সহজ অর্থে সামাজিক পরিবর্তন আমরা বলে থাকি। কিন্তু ভারতের ক্ষেত্রে ব্রিটিশরা ইংরেজরা আসবার আগ পর্যন্ত ভারতের সমাজ স্থবির ছিল, নিশ্চল ছিল, কোনো পরিবর্তন হয়নি। শকরা এসেছে, মুঘলরা এসেছে, পাঠানরা এসেছে, হ্যাঁ, কিন্তু তারা এসে ভারতীয় হয়ে গেছে, ভারতের সমাজ কাঠামোর কোনো পরিবর্তন করতে পারে নাই। একমাত্র ইংরেজরা এসে সামাজিক কাঠামোর পরিবর্তন করেছে, এবং পরিবর্তন করার ফলে কী হয়েছে সেটা আমরা একটু দেখবার চেষ্টা করব, তাহলে আমাদের পরিপূর্ণ আলোচনা শেষ হবে। আমরা দেখলাম যে ইংরেজরা, শকরা, হুনরা, মোগলরা, পাঠানরা এসে ভারতের শাসন করেছে, কিন্তু তারা কেন সমাজ কাঠামো পরিবর্তন করতে পারেনি? কারণ তারা ছিল ভারতীয় সমাজ থেকেও অনুন্নত। যারা সেন্ট্রাল এশিয়া থেকে এসছেন, যারা তুর্কি এলাকা থেকে এসছেন, তারা ভারতের সমাজ অর্থনৈতিক ব্যবস্থা থেকে অনুন্নত ছিল। ফলে তারা ভারতীয় হয়েছেন গায়ের জোরে, ভারতকে শাসন করেছে, ভারতে ছিলেন, শাসন করেছেন, কিন্তু ভারতের সমাজ কাঠামো পরিবর্তন করতে পারে নাই, কারণ তাদের উন্নত উৎপাদন ব্যবস্থা ছিল না, উৎপাদিকা শক্তি ছিল না। ইংরেজরা যখন আসে তাদের উৎপাদিকা শক্তি ছিল উন্নত। সিরাজউদ্দৌলা হেরেছে কেন? তার একটা বড় কারণ ছিল সিরাজউদ্দৌলার রাইফেল ছিল না, বন্দুক ছিল না, ভালো বন্দুক ছিল, উন্নত বারুদ সমরাস্ত্র ছিল না, যেটা ইংরেজদের ছিল। সুতরাং ইংরেজরা এসে এখানে উৎপাদিকা শক্তি, উন্নত উৎপাদকা শক্তি, তারা সহজে ভারতকে দখল করতে পারল, সিরাজউদ্দৌলাকে পরাজিত করলো, এবং ভারত আস্তে 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 তারা ভারতকে দখল করে নিল, ভারতকে ওই উপনিবেশে পরিণত করলো। কীভাবে করলো, কেন করতে পারলো? কারণ উন্নত উৎপাদিকা শক্তি ছিল। এবং শুধু তাই নয়, ভারতকে রিসোর্স ট্রান্সফার ইংল্যান্ডে অ্যাবসোলিউট করবার জন্য তারা এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করলো, তারা মধ্যবিত্ত সমাজের উদ্ঘাটন ঘটালো, এখানে জমিদারি ব্যবস্থার পত্তন করলো, এখানে আগে ব্যক্তিগত মালিকানা ছিল না, ব্যক্তিগত মালিকানা তৈরি করলো, অর্থাৎ সামাজিক কাঠামোর পরিবর্তন করলো। ইংরেজরা ভারতের সামাজিক কাঠামোর পরিবর্তন না করে ভারতের তাদের শোষণটাকে নিরঙ্কুশ অ্যাবসোলিউট করতে পারতো না, সেই জন্য তারা এই কাজটা করলো। দে হ্যাড টু চেঞ্জ ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম বিফোর দ্যাট। ওই সময়ের আগে ভারতের সমাজ কাঠামো নিশ্চল, স্থবির, অনড় ছিল। এই নিশ্চল, স্থর, অনড় সমাজ কাঠামোটাকে বলা হচ্ছে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন। এই এশিয়াটিক মোড অফ প্রোডাকশন একটা সোশ্যাল সিস্টেম, সোশ্যাল স্ট্রাকচার। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি, আমরা ইতিহাসে পড়ে থাকি যে এটা সত্য না মিথ্যা সে বিষয়ে আমি যাচ্ছি না। লক্ষণ সেন মাত্র 17 জন সিপাহীর ভয়ে সিংহাসন ছেড়ে পালিয়েছিলেন। হতে পারে, কারণ তখনকার যে স্বয়ংসম্পন্ন গ্রামগোষ্ঠীগুলো ছিল, তারা কোন রাজা আসে, কোন রাজা যাচ্ছেন, তাতে তারা মাথা ব্যথা ছিল না, কারণ তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হতো না, সমাজ ছিল স্থির, নিশ্চল। সুতরাং তারা রাজা আসা যাওয়ার মধ্যে তাদের কোনো জীবনের পরিবর্তন হতো না বলে তারা এই নিয়ে মাথায় ঘামাতো না, কোনো প্রতিবাদও করতো না, প্রতিরোধও করতেন না। হ্যাঁ, সুতরাং ভারতের সমাজ বারবার যে ভারত আক্রান্ত হয়েছে তার সমাজ কাঠামো দায়ী, ভারতের সমাজ কাঠামো যদি একটা ডাইনামিক সোসাইটি হতো, তাহলে হয়তো ভারতকে বহিরাগতরা শাসন করতে পারতো না। ভারতের সমাজ ছিল বিভক্ত, সেটা হিন্দু সমাজই হোক আর মুসলিম সমাজই হোক, যার ফলে অনৈক্য থাকবার কারণে ভারত শাসিত হয়েছে বারবার। এই যে সমাজ কাঠামোর প্রাকৃতিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলি কিন্তু আমাদের ধর্তব্যের মধ্যে রাখতে হবে। এবং যেটা ইউরোপ আগ্রাসী ছিল, আমরা ডিফেন্সে ছিলাম। আপনারা যদি সত্যজিতের একটা ছবি আছে, শতরঞ্জ কে খিলাড়ি, হিন্দিতে করা ছবি, খুব ভালো ছবি। সেখানে দেখা যায় দুই রাজা দাবা খেলতে খেলতে তাদের রাজ্য, দাবাতে একজন আরেকজনকে পরাজিত করতে হবে, কারণ সেখানে সৌর্য বীর্যের সঙ্গে সম্পর্কিত, রাজার মান সম্মানের সঙ্গে জড়িত, কিন্তু তার রাজ্য ততক্ষণে দখল হয়ে যাচ্ছে বিদেশিদের কাছে। এই যে কাহিনীটা, এই কাহিনীটা ইন্ডিয়ান সোসাইটিকে রিফ্লেক্ট করে, ইন্ডিয়ান সোসাইটিকে জানান দেয়। হ্যাঁ, ভারতের সমাজ এমন ছিল, হ্যাঁ, সেই জন্যই এই ছবির কাহিনী এমন হয়েছে। আপনি ইউরোপের কোনো ছবিতে এই ধরনের কাহিনী পাবেন না। সুতরাং আমরা শুধু তাই না, আমরা সোশ্যাল স্ট্রাকচারের ইম্পর্টেন্স আরও অন্যভাবেও দেখি। যেমন আপনারা যদি দেখেন চার্লস ডিকেন্সের ছবি উপন্যাসগুলো, চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট, আপনি তার উপন্যাসের মধ্যে দেখবেন ইংল্যান্ডের উপন্যাসের মধ্যে দারিদ্র্যের ছবি প্রতিফলন আছে, হ্যাঁ, বেকারত্বের প্রতিফলন আছে, ভিক্ষাবৃত্তির প্রতিফলন আছে, কিন্তু এখন পাবেন না, কারণ
তারা এখন দে কুড এবল টু এনহান্স দেয়ার সোশ্যাল সিস্টেম, সোশ্যাল স্ট্রাকচার। তারা এখন আর দরিদ্র নয়, 300 বছর আগে দরিদ্র ছিল। সুতরাং ওই উপন্যাসগুলো পড়ে আমি তাদের সমাজ কাঠামোকে জানতে পারি। সমাজ কাঠামো পরিবর্তন হলে মানুষের চিন্তা চেতনার ধ্যান ধারণার পরিবর্তন হয়ে যায়। আমরা দেখি ভিক্টর হুগোর লা মিজারেবল, সেখানেও একই যে ফ্রান্সের দারিদ্র্যের চরিত্র বৈশিষ্ট্য দেখি। এখন দেখব না, কেন? সোশ্যাল স্ট্রাকচার পরিবর্তন হয়ে গেছে সেজন্য। সুতরাং সোশ্যাল স্ট্রাকচার দিয়ে আমরা জানতে পারি, হ্যাঁ, আমরা জানতে পারি যে তখনকার সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, চিন্তা চেতনা ধ্যান ধারণা কেমন ছিল, কোন সমাজে কোন বিশ্বাস দ্বারা তাড়িত সেটা জানতে পারি। আসলে আমাদের সামাজিক জীবনটাকে নিয়ন্ত্রণ করে সাংঘাতিকভাবে এই সামাজিক কাঠামো। আমরা শুধু তাই না, আমাদের সামাজিক জীবনেও আমরা যদি উদাহরণ দিই, এভাবে উদাহরণ দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি, কিন্তু আমাদের সেই সময়কে হিসাবের মধ্যে রাখতে হবে। কারণ ক্যাপিটালিজমে আরেকটা কথা আছে যে টাইম ইজ মানি, এবং উই হ্যাভ টু ম্যানুভার, উই হ্যাভ টু ম্যান টাইম এফিশিয়েন্টলি। সময়কে ঠিক মতো ম্যানেজ করা। এবং ক্যাপিটালিজমের মূল কথা হচ্ছে টাইম ইজ মানি। ম্যাক্স ওয়েবার বলেছেন টাইম ইজ মানি। যে সময়টা আপনি কালক্ষেপণ করছেন সে